আচ্ছা ভাবুন তো, আপনি যাকে ভালোবাসেন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মিষ্টি মেয়ে, কিন্তু রাত হলেই সে হয়ে যায় আস্ত একটা ছেলে। হ্যাঁ, ঠিক এই অদ্ভুত আর মাথা নষ্ট করা কনসেপ্ট নিয়েই তৈরি হয়েছে 2026 সালের তামিল ফ্যান্টাসি কমেডি মুভি ডাবল অকুপেন্সি, যেখানে একই শরীরে বাস করে দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। দিনের বেলায় যে মেয়ে থাকে তার প্রেমে পড়ে কার্তিক, আর রাতের বেলা যখন সে মেয়ে থেকে ছেলেতে পরিণত হয় তার প্রেমে পড়ে আবার প্রিয়া নামের আর একটা মেয়ে। এই অদ্ভুত ভালোবাসার শেষ কোথায়? তাছাড়া কার্তিক আর প্রিয়া যখন এই সত্যটা জানতে পারবে তখনই বা কি হবে, সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্পে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। গল্পের শুরু হয় এক নবজাতকের জন্মের মধ্য দিয়ে। বহু বছর ধরে সন্তান না হওয়ায় আরুনা আর বল্লি অনেক পূজা অর্চনা করেছিল। কত কষ্ট যে তারা করেছে তার কোনো ইয়ত্তা নেই। টানা 15 বছরের অপেক্ষা, অসংখ্য মানতার প্রার্থনার পরও তারা সন্তানের মুখ দেখতে পারেনি। এরপর একদিন তারা এক জাগ্রত মন্দিরে পূজা দিতে যায়, আর ঠিক সেই সময় হঠাৎ তাদের সামনে স্বয়ং দেবী আবির্ভূত হয়। দেবী বলে তিনি জানেন আরুনার সৃষ্টিকর্তার প্রতি কোনো বিশ্বাস নেই, শুধু পরিবারের চাপে পড়েই সে এখানে এসেছে। কিন্তু সন্তানের জন্মের পর এমন একটা ঘটনা ঘটবে যা তার হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনবে। তো দেখা যায় অবশেষে তাদের ঘর আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়। আর কাকতালীয়ভাবে সেদিনই ছিল সুপারস্টার রজনীকান্তের জন্মদিন। তবে বল্লি আর আরুনার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। জন্মের কিছুক্ষণ পরই শিশুটা নিথর হয়ে যায়। আরুনা অনেক ডাকলেও শিশুটা আর সাড়া দেয় না। এইসব দেখে অনেক বেশি ভেঙে পড়ে সে। তখন অসহায় আর ক্ষুব্ধ আরুনা শিশুটিকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, এই কি সেই বিশ্বাস ফিরিয়ে আনা? সৃষ্টিকর্তা তাদের সঙ্গে এমন নিষ্ঠুরতা কেন করলো? ঠিক তখনই দেখা যায় আকাশ থেকে এক ঝলক উজ্জ্বল আলো নেমে আসে আর শিশুটির ওপর পড়ে। মুহূর্তের মধ্যে শিশুটির শরীর কেঁপে ওঠে। সে আবারও শ্বাস নিতে শুরু করে। সে যেন নতুন করে জীবন ফিরে পায়। কিন্তু সেখানে আরো বড় এক অলৌকিক ঘটনা ঘটে। জন্মের সময় যে শিশু ছেলে ছিল সে এখন মেয়ে হয়ে যায়। এই অদ্ভুত ঘটনা নিয়ে আরুনার বলে খুব বেশি একটা ভাবেনি। তাদের কাছে সবচেয়ে বড় কথা ছিল তাদের সন্তান আবারও বেঁচে উঠেছে, এটাই। তাই তারা তাকে আগের মতোই নিজের সন্তান হিসেবে গ্রহণ করে। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে তাদের শিশুটা বড় হতে থাকে, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল এক অদ্ভুত রহস্য। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সে মেয়ে থাকে, আর ঠিক সন্ধ্যা 6টার পর আবারও ছেলে হয়ে যায়। এই কারণেই তার নাম রাখা হয় রজনী, কারণ রজনীকান্তের জন্মদিনেই তার জন্ম হয়েছিল। তাছাড়া রাজনী নামটা ছেলে আর মেয়ে দুজনের সঙ্গেই মানিয়ে যায়। সন্তানের এই গোপন রহস্য কেউ যেন জানতে না পারে, তাই আরুনা আর বল্লি নিজেদের গ্রাম ছেড়ে দূরের এক শহরে চলে যায়, আর সেখানেই বসবাস শুরু করে। দেখতে দেখতে বছরের পর বছর কেটে যায়। রাজনীও বড় হতে থাকে। দেখা যায় একই শরীর ভাগ করে নেওয়া ছেলে রাজনী আর মেয়ে রাজনী সম্পূর্ণ ভিন্ন স্বভাবের মানুষ। মেয়ে রাজনী পড়াশোনায় অসাধারণ মেধাবী, আর ছেলে রাজনী খেলাধুলায় দুর্দান্ত। একজনের পছন্দ অন্যজনের একেবারেই অপছন্দ। অনেক সময় মেয়ে রাজনী ছেলের খেলাধুলার জিনিসপত্র নষ্ট করে ফেলতো, আবার ছেলে রাজনী রাগ করে মেয়ের বই খাতা এলোমেলো করে দিত। একে অপরকে কখনো চোখে না দেখলেও তারা পরস্পরকে অনেক বেশি অপছন্দ করতে শুরু করে, মানে একে অপরকে তারা সহ্যই করতে পারতো না। তো এরপর একটু বড় হওয়ার পর তারা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এক অভিনব উপায় বের করে। মেয়ে রাজনী সারাদিন কি কি ঘটেছে সবকিছু ফোনের ভয়েস রেকর্ডারে বলে রাখতো, আর রাতে ছেলে রাজনী জেগে উঠে সেই রেকর্ডিং শুনতো। এরপরই রাতের ঘটনাগুলো সে নিজের কণ্ঠে রেকর্ড করে রেখে দিত, যা পরদিন সকালে মেয়ে রাজনী শুনতো। এভাবেই একই শরীরে থেকেও তারা দুজন আলাদা মানুষ হিসেবে কথা বলতে শুরু করে। একদিন আরুনা আর বল্লি কাজের জন্য দূরে যায়, কিন্তু পথেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। এই খবর পেয়ে তো মেয়ে রাজনী সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সন্ধ্যা নামার আগেই সে বাবা মায়ের শেষকৃত্য সম্পন্ন করে ফেলে। ছেলে রাজনী জেগে ওঠার জন্য সে অপেক্ষা করেনি। রাতে ছেলে রাজনী উঠে দেখে তার বাবা মা আর বেঁচে নেই। ঘরের দেয়ালে তাদের ছবিতে ফুলের মালা ঝুলছে। এটা দেখেই তো সে মুহূর্তেই ভেঙে পড়ে। তার সবচেয়ে বড় কষ্ট ছিল শেষবারের মতো বাবা মায়ের মুখও সে দেখতে পারেনি, আর এর জন্য সে সম্পূর্ণভাবে মেয়ে রাজনীকেই দায়ী করে।
আর ভয়েস রেকর্ডারে সে একটা বার্তা রেখে যায় যে আজ থেকে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। একই শরীরে থাকলেও তারা দুজন সম্পূর্ণ আলাদা মানুষ, দুজন দুজনের মতোই আলাদা আলাদা থাকবে। এদিকে বাবা মায়ের মৃত্যু শোক থেকে নিজেকে সামলাতে মেয়ে রাজনী একটা চাকরি খুঁজে নেয় আর বাড়ি ছেড়ে অন্য শহরে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। দেখা যায় রাজনী একটা জেনেটিক রিসার্চ কোম্পানিতে চাকরিও পেয়ে যায়। সে বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্স নিয়েই পড়াশোনা করেছে আর সামনে এই বিষয়েই পিএইচডি করার পরিকল্পনাও রয়েছে তার সিভি দেখে কর্মকর্তা জানতে চায় সে তো টুইন ডিএনএ নিয়ে গবেষণা করছে। এই বিষয়ের প্রতি তার এত আগ্রহ কেন? আরও তো অনেক টপিক রয়েছে, তবে এটাই কেন? রাজনী তখন জানায় আসলে ব্যক্তিগত একটা কারণ থেকেই এই বিষয়ের প্রতি তার এত আগ্রহ তৈরি হয়েছে। তার মনে হয়েছে অনেক পশু পাখির মধ্যেই এমন বৈশিষ্ট্য দেখা যায় যেখানে একই প্রাণী পুরুষ ও নারী উভয় বৈশিষ্ট্য নিয়েই বেঁচে থাকে। তাহলে মানুষের মধ্যেও কেন এমন টুইন ডিএনএ থাকতে পারে না? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সে গবেষণা করতে চায়। কর্মকর্তা তার কথা শুনে জানায় এই কোম্পানিতে কাজ করার পাশাপাশি চাইলে সে নিজের টুইন ডিএনএ নিয়েও গবেষণা চালিয়ে যেতে পারবে। এরপর সে রাজনীকে অফিসের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেখানেই কার্তিক নামের একটা ছেলে রাজনীর সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে, তবে রাজনী তাকে তেমন একটা পাত্তাই দেয় না। এদিকে সন্ধ্যা 6টা বাজার আগেই মেয়ে রাজনী ভয়েস রেকর্ডারে ছেলে রাজনীর জন্য একটা বার্তা রেখে যায়। সে জানায় অবশেষে সে একটা চাকরি পেয়েছে, তাই কিছুদিন সে ছেলে রাজনীর খরচ চালাবে, তবে বেশি দিন সেটা সম্ভব হবে না। তাই এরপর থেকে সে যেন নিজের খরচ নিজেই চালিয়ে নেয়। রাতে ছেলে রাজনী ঘুম থেকে উঠে সেই রেকর্ডিং শোনে। এরপর সেও একটা ভয়েস রেকর্ড পাঠায় আর বলে মেয়ে রাজনীর কাছ থেকে তার কোনো সাহায্যের দরকার নেই। পড়াশোনার বেশি ভালো না থাকলেও সে একটা ভালো চাকরি ঠিকই পেয়ে গেছে। তো এরপর দেখা যায় ছেলে রাজনী পরিপাটি হয়ে সুটবুট পরে তার কর্মস্থলে যেতে থাকে, কিন্তু সেখানে যাওয়ার পর বোঝা যায় সে একটা বারে সাধারণ ওয়েটারের চাকরি নিয়েছে। তো বারে কাজ করার সময় সেখানে রাজু ভাই নামের এক প্রভাবশালী ব্যক্তি আসে। রাজু স্টিল নামে তার একটা বড় কোম্পানি রয়েছে। তো রাজু ভাই রাজনীর কাছে এসে নিজের ভিজিটিং কার্ড দেয়, তারপরই একটা বিশেষ ড্রিঙ্ক বানিয়ে দিতে বলে। রাজনী কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, কারণ সে তখনও ট্রেনিং পিরিয়ডে রয়েছে। ড্রিঙ্ক বানানোর কাজ এখনো পুরোপুরি শেখা হয়নি তার, তাই সে ড্রিঙ্ক বানাতে একটু দ্বিধাবোধ করে। রাজনী প্রথমে ড্রিঙ্ক বানাতে রাজিই হয় না, কিন্তু রাজু ভাই তখন পকেট থেকে বেশ কিছু টাকা বের করে আর তার সামনে রাখে। ঠিক সেই সময় মেয়ে রাজনীর আগের কথা তার মনে পড়ে যায়। টাকার জন্য সে কত খোটা দিয়েছিল তাকে। তাই আর দেরি না করে সেই টাকাগুলো নিয়ে ড্রিঙ্ক বানাতে শুরু করে। দারুণ স্টাইলে ড্রিঙ্ক তৈরি করতে থাকে রাজনী। কখনো শেক করে, কখনো বোতল আকাশে ছুঁড়ে ঘুরিয়ে আবারও হাতে ধরে, আবার কখনো গ্লাস টুইস্ট করে। তার এই পারফরমেন্স দেখতে বারের অনেক অতিথি ভিড় করে। কয়েকজন মেয়েও তো বেশ মুগ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। রাজু ভাইও তখন অনেক আগ্রহ নিয়ে পুরো ব্যাপারটা দেখতে থাকে। ঠিক তখনই বাইরে হঠাৎ হইচই শুরু হয়ে যায়। জানা যায় প্রিয়া এসেছে। এইবারের নিয়মিত অতিথিদের মধ্যে সে বেশ জনপ্রিয়। তাকে দেখার জন্য অনেকেই অপেক্ষা করে থাকে। তো প্রিয়া ভেতরে ঢুকতেই রাজনী এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু প্রিয়া সেদিকে খেয়াল করে না। সে তো তার বন্ধুদের সঙ্গে সেলফি তুলতেই ব্যস্ত। আর এই সেলফি তুলতে গিয়েই সে খেয়াল করে তার প্রতিটা ছবির পেছনেই একজন বারটেন্ডার হা করে তার দিকেই তাকিয়ে আছে। বিষয়টা তার চোখ এড়ায় না, তাই সে সরাসরি রাজনীর কাছে চলে আসে। প্রিয়া জিজ্ঞেস করে তার কি কোনো সমস্যা আছে নাকি। রাজনী তখন অন্য কোনো কথা না বলে একদম সরাসরি তাকে জিজ্ঞেস করে যে তার কি কোনো বয়ফ্রেন্ড আছে। এমন প্রশ্ন শুনে তো প্রিয়া অবাক হয়ে যায় আর বলে তার তো বেশ সাহস। রাজনী তখন তাকে একটা ড্রিঙ্ক অফার করে, কিন্তু প্রিয়া তাতে না করে আর বন্ধুদের সঙ্গে চলে যায়। এদিকে গভীর রাত পর্যন্ত রাজু ভাই বারে বসেই মদ খেতে থাকে। একটা সময় সে এতটাই মাতাল হয়ে যায় যে নিজের পায়ে হেঁটে যাওয়ার মতো সে অবস্থাতেই থাকে না। বাধ্য হয়ে রাজনী তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। এখান থেকেই দৃশ্য চলে যায় পরদিন। সকাল হতেই মেয়ে রাজনীর ঘুম ভেঙে যায় আর নিজের ঘরে একজন অচেনা পুরুষকে ঘুমিয়ে থাকতে দেখে সে তো হতবাক হয়ে যায়। অন্যদিকে রাজু ভাইয়েরও ঘুম ভাঙে। সে তো কিছুতেই বুঝতে পারে না রাতে সে এখানে কিভাবে এলো। তার যতটুকু মনে পড়ে একজন বারটেন্ডার তাকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু এখন তো তার সামনে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। তো মেয়ে রাজনী বারবার জানতে চায় সে এখানে কিভাবে এসেছে। রাজু ভাই বলে তার যতটুকু মনে পড়ে রাজনী নামে একজন বারটেন্ডার তাকে এখানে নিয়ে এসেছিল। এই কথা শুনেই তো মেয়ে রাজনী খুব ভালো করেই বুঝে যায় যে ছেলে রাজনী বারে চাকরি নিয়েছে। আর এই বিষয়টা শুনে সে ভীষণ বিরক্ত হয় আর সঙ্গে সঙ্গে রাজু ভাইকে বাড়ি থেকে বের করে দিতে চায়, কিন্তু রাজু ভাই তো যেতে রাজিই হয় না। সে বিরক্ত হয়ে উল্টো বলে এটা তো রাজনীর বাড়ি,
তাহলে সে এখানে কি করছে? কোনো মতে মেয়ে রাজনী তখন রাজু ভাইকে বাড়ি থেকে বের করে দেয় আর তার অফিসে চলে আসে। আর সেখানে গিয়ে সে নিজের টুইন ডিএনএ নিয়ে গবেষণার কাজ করতে শুরু করে। ঠিক তখনই কার্তিক হঠাৎই তার ডেস্কের সামনে চলে আসে। রাজনী তখন তাড়াহুড়ো করে কম্পিউটার স্ক্রিন বন্ধ করে দেয়। বিষয়টা দেখে কার্তিক বেশ অবাক হয়ে যায়। রাজনী তখন বলে এটা তার ব্যক্তিগত গবেষণা, তাই সে এখনই কাউকে এসব দেখাতে চায় না। কার্তিকও তাকে আর জোর করে না, বরং আবারও তাকে কফি খাওয়ার প্রস্তাব দেয়। এবার রাজনী তাকে আর না করে না। শেষ পর্যন্ত সে কার্তিকের সঙ্গে কফি খেতে রাজি হয়ে যায়। দুজন একসঙ্গে বসে কফিও খায়, বেশ গল্পও করে। ধীরে ধীরে দেখা যায় কার্তিকের সঙ্গে বন্ধুত্বটা রাজনীরও ভালো লাগতে শুরু করে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে। 6টা বাজতে আর বেশি সময় বাকি ছিল না। ঠিক তখনই রাজু ভাই রাজনীর বাড়ির দরজায় এসে হাজির হয়। মেয়ে রাজনী তখন তাকে চলে যেতে বলে আর দরজা বন্ধ করে দেয়। কিন্তু তাড়াহুড়োয় দেখা যায় দরজাটা ঠিকমতো বন্ধই হয় না। আর এই সুযোগ পেয়ে রাজু ভাই দ্রুত ভেতরে ঢুকে পড়ে। এরপর তার চোখের সামনেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। দেখা যায় মেয়ে রাজনী ধীরে ধীরে ছেলে রাজনীতে পরিণত হয়। রাজু ভাই তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। সে হতবাক হয়ে শুধু রাজনীর দিকেই তাকিয়ে থাকে। অনেক কষ্টে ছেলে রাজনী তাকে পুরো ঘটনাটা খুলে বলে যে কিভাবে জন্মের পর থেকে প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সে মেয়ে থাকে আর সন্ধ্যা 6টার পর সে ছেলে হয়ে যায়। সবকিছুই সে রাজু ভাইকে খুব ভালো করে বুঝিয়ে বলে। কিন্তু এই সবকিছু শোনার পরও রাজু ভাইয়ের বিস্ময় কাটে না। সে একের পর এক প্রশ্ন করতেই থাকে। সে জিজ্ঞেস করে মেয়ে রাজনী আর ছেলে রাজনী তারা কি একে অপরের জীবনে কি ঘটছে সেসব জানে? তারা কিভাবে যোগাযোগ করে আর প্রতিদিন কতক্ষণেই পরিবর্তন থাকে? এভাবে একটার পর একটা প্রশ্নের উত্তর দিতে দিতে ছেলে রাজনী একসময় পুরোপুরি নাকাল হয়ে যায়। সে রাজু ভাইকে বলে সে যেন কাউকে কিছু না বলে। রাজু ভাই বলতে থাকে সে কাউকে এসব বললে কেউ বিশ্বাসই করবে না, আর নিজের চোখে না দেখলে সেও কোনোদিন বিশ্বাস করত না। যাই হোক, এর মধ্যেই আবার প্রিয়া সেখানে চলে আসে। রাজনী তো তখন বেশ স্টাইলের সঙ্গে প্রিয়ার জন্য একটা ড্রিঙ্ক বানিয়ে দেয়। প্রিয়াও ড্রিঙ্ক করতে করতে বলে সে অনেকদিন ধরেই লক্ষ্য করছে রাজনী সবসময় তার উপর নজর রাখে। প্রিয়া বুঝতে পেরেছে। রাজনী বলে সে এমন একজন মেয়ে যার দিকে লক্ষ্য না করে থাকাই যায় না। দেখা যায় এরপর থেকে প্রতিদিনই প্রিয়া সেখানে আসে। প্রতিদিনই রাজনী তার সঙ্গে টুকটাক ফ্লার্ট করে। এভাবেই ধীরে ধীরে তাদের সম্পর্ক বেশ ভালো হয়ে যায়। প্রতি রাতেই দেখা যায় রাজনী প্রিয়াকে তার বাড়ির সামনে পৌঁছে দিয়ে আসে। এরপর একদিন রাতের বেলা প্রিয়া বলে প্রতিদিন তো রাজনীই তাকে বাড়ি পৌঁছে দেয়, আজ সে তাকে বাড়ি পৌঁছে দিবে। প্রথমে তো রাজনী রাজি হয়ে যায়, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে বাড়িতে নিয়ে গেলে তো বড় গন্ডগোল হয়ে যাবে, তাই সে তাকে না করে দেয়। রাজনী বলতে থাকে সে প্রিয়াকে তার বাড়িতে সেদিনই নিয়ে যাবে যেদিন তার পুরো পরিবারের সবাই মিলে রাজনীকে বরণ করে নিবে। পরিবারের কথা উঠতেই হঠাৎ রাজনীর মন খারাপ হয়ে যায়। তার বাবা মায়ের কথা মনে পড়ে। রাজনী বলতে থাকে সে প্রিয়াকে অনেক কথা বলতে চায়, তবে সেই কথা বলার সময় কখন আসবে সেটাই সে বুঝতে পারছে না। সত্যিটা এত বড় যে বলতে গেলেই মনে হয় মাথা ফেটে যাবে। প্রিয়া তখন তাকে নিজের জীবনের কথা বলতে শুরু করে। সে জানায় ছোটবেলাতেই তার মা মারা গেছে, এরপর তার বাবা অন্যত্র বিয়ে করে নেয় আর তাকে একা রেখে চলে যায়। সেই থেকে সে একাই থাকে। এই একাকিত্ব ভুলে থাকার জন্যই সে সারাক্ষণ বন্ধুদের সঙ্গে এখানে সেখানে ঘুরে বেড়ায় আর সারাক্ষণ পার্টি করে বেড়ায়। এভাবেই নিজের শূন্যতা ঢাকার চেষ্টা করে সে। প্রিয়ার এসব কথা শুনে রাজনীরও মন ভীষণ খারাপ হয়ে যায়। যাক, এরপরই সে প্রিয়াকে তার বাড়ির সামনে পৌঁছে দেয়। বিদায় নেওয়ার আগে প্রিয়ার কপালে একটা চুমু খেয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে আর দেরি করে না। তখন প্রায় ভোর 5:30 বাজে। আর মাত্র আধা ঘন্টা পরেই ছেলে রাজনী মেয়ে রাজনীতে পরিণত হবে। ওদিকে অফিসে মেয়ে রাজনীর বস তার ব্যক্তিগত রিসার্চ ফাইলগুলো দেখতে পায়। সেগুলো পড়তে পড়তে সে খুবই অবাক হয়ে যায়। রাজনীর গবেষণায় দেখা যাচ্ছে তার ডিএনএর সঙ্গে আর একজন ছেলের ডিএনএ হুবহু মিলে গেছে। শুধু তাই নয়, তাদের বাবা মায়ের ডিএনএও পুরোপুরি এক। বিষয়টা তার কাছে অসম্ভব মনে হয়। আর এই রহস্য জানার জন্য বস রাজনীকে ডেকে কথা বলতে চায়। সেদিন এমনিতেই রাজনীর অফিস থেকে বের হতে দেরি হয়ে গিয়েছিল। সন্ধ্যা 6টা বাজতে তখন আর মাত্র 10 মিনিট বাকি। বস বারবার তাকে গাড়িতে করে পৌঁছে দেওয়ার জন্য জোর করে, তাই শেষ পর্যন্ত রাজনীও রাজি হয়ে গাড়িতে উঠে যায়। কিন্তু 5:58 বাজলেও
তারা গন্তব্যে পৌঁছাতে পারে না। রাজনী বুঝে যায় আর মাত্র 2 মিনিট পরেই সবকিছু বদলে যাবে, তাই সে তাড়াতাড়ি গাড়ি থামাতে বলে, কিন্তু বস তাকে নামতে দিতে চায় না। রাজনী তখন এক প্রকার জোর করেই গাড়ি থেকে নেমে দৌড়ে চলে যায়। দৌড়াতে গিয়ে একজন লোকের সঙ্গে তার ধাক্কা লাগে। লোকটা তো তখন খুবই ক্ষেপে যায় আর তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। রাজনী তখন আর কিচ্ছু না বলে আবারও দৌড় দেয়। এতে আরো কয়েকজনের সঙ্গে তার ধাক্কা লাগে। তারাও রেগে গিয়ে রাজনীর পিছু নিতে থাকে। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন হঠাৎই চিৎকার করে বলে ছেলেটা তাকে ভীষণ মারধর করছে। বাকিরা সবাই তখন এই কথা শুনে সাথে সাথে থমকে যায়, কারণ এতক্ষণ তো তারা একটা মেয়েকে তাড়া করছিল, তাহলে হঠাৎ ছেলে এলো কোথা থেকে? ঠিক তখনই দেখা যায় সালোয়ার কামিজ পরা অবস্থাতেই ছেলে রাজনী তাদের সামনে দাঁড়িয়ে আছে। এসব দেখে তো তারা খুবই অবাক হয়ে যায়। এরপরই লোকগুলোর সঙ্গে ছেলে রাজনীর ভয়ঙ্কর মারামারি শুরু হয়। শেষ পর্যন্ত লড়াইয়ে রাজনীই জিতে যায়, কারণ লোকগুলো এখনো বুঝেই উঠতে পারছিল না তারা আসলে একটা ছেলে নাকি একটা মেয়ের সঙ্গে লড়াই করছে। এই দ্বিধার কারণেই তারা ঠিকমতো লড়াইও করতে পারেনি। অন্যদিকে দূর থেকে পুরো ঘটনাটা মেয়ে রাজনীর বস দেখছিল। এই সব কিছু দেখার পরই সে রাজীব নামে একজনকে কল করে আর বলে তার ভারতে আসার সময় হয়ে গেছে। এদিকে তো অলরেডি আর এক বিপদ অপেক্ষা করছিল ছেলে রাজনীর জন্য। সে বাড়িতে ফিরেই দেখে সেখানে প্রিয়া দাঁড়িয়ে আছে। সালোয়ার কামিজ পরে রাজনীকে দেখে প্রিয়া অবাক হয়ে যায়। তার মনে তখন সন্দেহ জাগে যে সে কোনো মেয়ের জামা কাপড় পরে এলো কেন। ছেলে রাজনী তখন তাকে জিজ্ঞেস করে তার বাড়ির ঠিকানা প্রিয়া কিভাবে পেল। ঠিক তখনই রাজু ভাই সামনে এসে দাঁড়ায়। জানা যায় রাজু ভাই প্রিয়াকে সেখানে নিয়ে এসেছে। রাজনী বুঝতে পারে প্রিয়ার মনে হয়েছে সে তাকে প্রতারণা করেছে। প্রিয়া তখন তার চোখের সামনে একের পর এক মেয়েদের জিনিসপত্র, জামা কাপড় আর প্রসাধনী পরে থাকতে দেখে। এসব দেখে তো বেচারির মন পুরোপুরি ভেঙে যায়। রাজু ভাই তখন বলে প্রিয়া যদি এখানে আরো কিছুক্ষণ অপেক্ষা করে তাহলেই আসল সত্যিটা জানতে পারবে। প্রিয়া বলে রাজনী তাকে সরাসরি ভালোবাসার কথা বলেছিল, তাই প্রিয়া তাকে নিজের পুরো দুনিয়াটা দেখিয়েছিল, কিন্তু রাজনীর দুনিয়া সে কোনোদিন দেখতে পায়নি। আজ যখন সেই দুনিয়া সে দেখতে এসেছে তখন দেখছে সবকিছুই পাল্টে গেছে। রাজনী তখন অনেক চেষ্টা করে তাকে পুরো ব্যাপারটা বোঝাতে। সে বলে এই ঘটনাটা এতটাই জটিল যে এক কথায় এসব বোঝানো সম্ভব নয়, কিন্তু প্রিয়া আর কিছুই শুনতে চায় না। সে তো অনেক রাগ আর অভিমানে সেখান থেকে বেরিয়ে যায়। আসার সময় শখ করে সে যে ড্রিঙ্কটা হাতে নিয়ে এসেছিল সেটাও সেখানেই ফেলে রেখে চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় প্রিয়া আজ বাড়িও আসে না। ছেলে রাজনী বুঝতে পারে না এখন তার কি করা উচিত, তাই সে ভয়েস রেকর্ডারে মেয়ে রাজনীকে সবকিছু খুলে বলে। সে বলে বাবা মায়ের পর প্রিয়াই ছিল তার জীবনের সবচেয়ে কাছের মানুষ। প্রিয়াই তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল, আর এখন সেই মানুষটাকেও সে হারাতে বসেছে। তাও এই সবকিছু হচ্ছে মেয়ে রাজনীর জন্য। এখন তার কি করা উচিত সে কিছুই বুঝতে পারছে না, আর প্রিয়াকেও সে বোঝাতে পারছে না। তো পরদিন সকালে মেয়ে রাজনী এই রেকর্ডিং শুনে সবকিছু জানতে পারে, কিন্তু সেও বুঝতে পারে না এই পরিস্থিতিতে কি করা উচিত। ঠিক তখনই কার্তিক তাকে কল করে। সে জানায় তাদের কোম্পানির সিইও রাজীব স্যার অফিসে এসেছেন আর জরুরি ভিত্তিতে রাজনীকে ডাকছেন। খবরটা শুনেই তো মেয়ে রাজনী তাড়াতাড়ি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেদিন অফিসে গিয়েও মেয়ে রাজনীর কোনো কাজেই মন বসে না। সারা দিন সে অন্যমনস্ক হয়ে থাকে। বস কয়েকবার তার দিকে তাকায়, কিন্তু রাজনী সেদিকে কোনো খেয়ালই করে না। একসময় ল্যাবে ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে যায়। হঠাৎই আগুন ধরে যায়। সবাই তখন দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে, কিন্তু মেয়ে রাজনী তখনও নিজের জায়গায় বসেছিল। সে সেখানে বসে কি যেন ভাবছিল। কার্তিক তখন দৌড়ে এসে কোনো মতে তাকে সরিয়ে নিয়ে যায়। বিপদ কেটে যাওয়ার পরই কার্তিক জিজ্ঞেস করে তার আসলে কি হয়েছে, সে এতটা অন্যমনস্ক হয়ে আছে কেন আজ। রাজনী বলে সে তাকে একটা জায়গায় নিয়ে যেতে চায়। এরপরই সে কার্তিককে নিয়ে প্রিয়া যেখানে কাজ করে সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে প্রিয়ার সঙ্গে দেখা করতে চায়। প্রথমে তো প্রিয়া তাকে চিনতেই পারে না, কিন্তু রাজনী যখন বলে সে রাজনীর ব্যাপারে কথা বলতে এসেছে তখনই প্রিয়া বলে ওঠে সেই তাহলে ওই মেয়ে যে রাজনীর সাথে থাকে। মেয়ে রাজনী বুঝতে পারে না পুরো বিষয়টা সে তাকে কিভাবে বোঝাবে। প্রিয়া তখন বলতে থাকে সে তার কোনো কথা শুনতে চায় না। প্রিয়া তাকে ভালোবাসে আর সে আশা করে রাজনী তাকে তার ব্যাপারে সবকিছু সত্যি বলবে। মেয়ে রাজনী তখন বলে সে জানে রাজনী আসলে এমন মানুষ নয়। প্রিয়া তখন জিজ্ঞেস করে সে এতটা নিশ্চিত হচ্ছে কিভাবে, তারা কতদিন ধরে একে অপরকে চেনে। মেয়ে রাজনী তো এর কোনো উত্তরই দিতে পারে না। সে শুধু বলে প্রিয়া যেন রাজনীকে মাত্র 5 মিনিট সময় দেয়, সে সবকিছু বুঝিয়ে দিবে।
তবে সেই কথাগুলো সন্ধ্যা 6টার আগেই বলতে হবে। প্রিয়া এটা শুনে তিক্ত স্বরে বলে, এখন কি দেখা করার সময়টাও সে ঠিক করে দিবে? এরপর আর কোনো কথা না বলে মেয়ে রাজনী সেখান থেকে বেরিয়ে যায়। অফিসে ফিরে না গিয়ে সে কার্তিককে নিয়ে তখন নিজের বাড়িতে চলে আসে, কারণ সে ঠিক করে আজ কার্তিকের কাছে সব সত্যি খুলে বলবে, নইলে একদিন তাদের সম্পর্ক প্রিয়া আর ছেলে রাজনীর সম্পর্কের মতোই ভেঙে যাবে। তো কার্তিক বাড়ির ভেতর ঢুকেই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেলে মানুষের জামা কাপড়, মদের বোতল আর নানা জিনিসপত্র দেখে খুবই অবাক হয়ে যায়। এদিকে মেয়ে রাজনী আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে যে কিভাবে কার্তিকের কাছে সে সব সত্যি খুলে বলবে। এরপরও অনেকটা সাহস নিয়ে সে ধীরে ধীরে কার্তিকের সামনে গিয়ে দাঁড়ায়। কার্তিক বলতে থাকে তাকে আর কিছুই বলতে হবে না, সে সব বুঝে গেছে। সে বলে রাজনী হয়তো বাড়ি না পাওয়ায় কোনো এক ছেলের সঙ্গে ফ্ল্যাট শেয়ার করে থাকে, আর যে মেয়েটির সঙ্গে তার ঝগড়া হয়েছে সে নিশ্চয়ই ওই ছেলেটিরই প্রেমিকা। সেই মেয়েটি রাজনীকে ভুল বুঝতে পারে, কিন্তু কার্তিক তাকে কোনোদিনও ভুল বুঝবে না। সে রাজনীকে বিশ্বাস করে। এই কথা শুনে মেয়ে রাজনীর খুব ভালো লাগে, কিন্তু তার মনে হয় সত্যিটা আর লুকিয়ে রাখা ঠিক হবে না, আজই তাকে সব বলে দেওয়া দরকার। তাই সে সত্যিটা বলতে শুরু করতেই কার্তিক হঠাৎই তাকে কিস করতে শুরু করে। ঠিক তখনই সন্ধ্যা 6টা বেজে যায়, আর কয়েক সেকেন্ড পরই কার্তিক বুঝতে পারে সে এখন একটা ছেলেকে চুমু খাচ্ছে। এটা দেখে তো সে তাড়াতাড়ি সরে গিয়ে হতভম্ব হয়ে জিজ্ঞেস করে যে আরে এসব কি হচ্ছে, এই ছেলে কোথা থেকে এলো? ছেলে রাজনী তখন শান্তভাবে পুরো বিষয়টা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কার্তিক তো কিছুতেই বিষয়টা বুঝতে পারে না। ঠিক তখনই সেখানে রাজু ভাই চলে আসে। রাজু ভাই আর ছেলে রাজনী দুজনে মিলে তাকে সব বোঝানোর চেষ্টা করে, কিন্তু কার্তিক কিছুতেই বিশ্বাস করে না। সে মনে করে এরা কোনো প্রতারক চক্রের সদস্য, মানুষকে আজগুবি গল্প শুনিয়ে টাকা হাতিয়ে নেওয়াই তাদের উদ্দেশ্য। এক পর্যায়ে ছেলে রাজনী কার্তিকের শার্টের কলার চেপে ধরে। সে বলে দিনের অর্ধেক সময় সে মেয়ে রাজনী হয়ে থাকে, যেই রাজনীকে কার্তিক ভালোবেসেছে, আর দিনের বাকি অর্ধেক সময় সে এই রূপে থাকে, অর্থাৎ রাতের বেলা আর কি। আর এটাই সত্যি, এর বাইরে আর কোনো সত্যি নেই। কিন্তু কার্তিক তো কিছুতেই বিষয়টা বিশ্বাস করতে পারে না, তবু সে পুরোপুরি অস্বীকারও করতে পারে না। নিজের মনেই বিড়বিড় করতে করতে ধীরে ধীরে সে সেখান থেকে চলে যায়। কার্তিক চলে যাওয়ার পরই ছেলে রাজনী রাজু ভাইকে বলে যে প্রিয়া তো কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করছে না, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সেই পুরো বিষয়ের দোষ মেয়ে রাজনীকে দেয়। সে বলে তার জন্যই কখনো তার স্কুলে যাওয়া হয়নি, বন্ধু বান্ধব বানানো হয়নি। রাজু ভাই বলে এতে তো মেয়ে রাজনীর কোনো দোষ নেই, সেও তো রাতের বেলায় কি হয় সেটা কখনো নিজের চোখে দেখেনি। ছেলে রাজনী বলতে থাকে মেয়ে রাজনীর অন্তত বাবা মায়ের শেষ মুহূর্তটা দেখা হয়েছে, কিন্তু তার তো সেটাও হয়নি। একদিন ঘুম থেকে উঠে সে দেখেছে বাবা মা আর বেঁচে নেই, পুরো পৃথিবীতে সে একেবারে একা হয়ে গেছে। রাজু ভাই এসব শুনে তাকে সান্ত্বনা দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে। রাজনীও তখন এতে কিছুটা সান্ত্বনা পায়। তার জীবনে আসলে এই রাজু ভাই অনেক আপন মানুষ, যে তার সব সত্যিটা জানে। ঠিক তখনই দেখা যায় রাজনীর ফোনে প্রিয়ার কল আসে। এটা দেখেই তো রাজনী খুব খুশি হয়ে যায়, আর রাজু ভাইকে সাথে সাথে জড়িয়ে ধরে। রাজু ভাইও তার জন্য ভীষণ খুশি হয়, তার আসলে এই ছেলেটাকে ভীষণ পছন্দ, ঠিক যেন তার নিজের ছেলের মতো। ওদিকে প্রিয়ার সাথে দেখা করার জন্য রাজনী খুব খুশি হয়ে চলে যায়, আর সে আজ গিয়েছিল তার ফ্যাশন স্টুডিওতে। দেখা যায় সেখানেই প্রিয়া মদ খেয়ে মাতাল হয়ে বসে আছে। প্রিয়া রাজনীকে আগে বলেছিল সে কখনো মদ খায় না, তাই তাকে ড্রিঙ্ক করতে দেখে রাজনী বেশ অবাক হয়ে যায়। রাজনী বলে সে এত ড্রিঙ্ক কেন করছে? প্রিয়া বলে আজ তার জন্মদিন, তাই আজ সে ড্রিঙ্ক করছে। রাজনী বলে সে তো জানতোই না আজ প্রিয়ার জন্মদিন। প্রিয়া তখন বলতে থাকে সেও তো জানতো না রাজনীর অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, আর সেই মেয়েটি তার কাছে এসেছিল। রাজনী এসব শুনে আবারও তাকে বোঝানোর চেষ্টা করে যে ব্যাপারটা প্রিয়া যেভাবে ভাবছে ব্যাপারটা আসলে সেরকম নয়, কিন্তু প্রিয়া তো আর কিচ্ছু শুনতে চায় না। একের পর এক ড্রিঙ্ক করতে থাকে, আর সেই সময় হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায়। মাথা ঘুরে সে সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। রাজনী তখন ভীষণ ভয় পেয়ে যায়। সে দ্রুত প্রিয়াকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই প্রিয়ার অন্য বন্ধুরা সেখানে চলে আসে। তারা সবাই তখন রাজনীকেই ভুল বুঝতে থাকে, কেউ তার কোনো কথাই শুনতে চায় না। এক সময় তারা রাজনীকে হাসপাতাল থেকেও বের করে দেয়। সেখান থেকে বের হতেই সে কার্তিককে দেখে, যার মাথায় ব্যান্ডেজ বাঁধা। কার অ্যাক্সিডেন্ট করে তার এই হাল হয়েছে। কার্তিক তখন তার কাছে আসে আর জানতে চায় যে সে কেন তার পিছু নিয়েছে। আসলে প্রিয়ার ঘটনার পর
রাজনীর মাথা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। সে এসব নিয়ে এখন কথা বলতে চাইছিল না। তবে কার্তিক তাকে ছাড়ে না। সে যাকে ভালোবেসেছিল, তাকে সে তার পরিবার, তার জীবন সবকিছু ভেবেছিল, কিন্তু তার অস্তিত্বই এখন রহস্যে ভরা। ছেলে রাজনী তখন কোনো মতে কার্তিককে শান্ত করে আর সেখান থেকে চলে যেতে বলে। এরপর রাজনী মেয়ে রাজনীর রেখে যাওয়া একটা ভয়েস রেকর্ডিং শোনে। সেখানে মেয়ে রাজনী বলে সে প্রিয়ার সঙ্গে দেখা করেছে, সব সত্যি বোঝানোর চেষ্টা করেছে। তাদের মনে হয় নিজের সবচেয়ে কাছের মানুষদের সত্যিটা জানানো উচিত, না হলে এই কষ্ট কোনো দিনও শেষ হবে না। এই কথাটা শুনেই সে সাথে সাথে কার্তিককে থামায় আর তাকে জোর করেই নিজের বাড়িতে নিয়ে আসে আর কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। ঠিক ভোর 6টা বাজতেই কার্তিকের চোখের সামনে ছেলে রাজনী মেয়ে রাজনীতে পরিণত হয়ে যায়। প্রথমে কার্তিক কিছুতেই বিষয়টা বিশ্বাস করতে পারে না, তবে সে যেহেতু জেনেটিক্সের ছাত্র, তাই মেয়ে রাজনী ধীরে ধীরে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পুরো ঘটনাটা তাকে বুঝিয়ে বলে। আর এই সবকিছু শোনার পর কার্তিকের সন্দেহ অনেকটাই কেটে যায়। ধীরে ধীরে তারা একে অপরের আরো কাছাকাছি আসে আর একসঙ্গে বেশ কিছু সুন্দর সময় কাটায়। কিন্তু এরপরই ঘটে একটা অদ্ভুত ঘটনা। 24 বছর বয়স হলেও মেয়ে রাজনীর কখনো ঋতুস্রাব হয়নি, কিন্তু কার্তিকের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর প্রথমবারের মতো তার ঋতুস্রাব হওয়া শুরু হয়। কার্তিক তখন জানতে চায় এর কোনো প্রভাব কি ছেলে রাজনীর উপরও পড়বে। মেয়ে রাজনী বলে তাদের দুজনের শুধু হৃৎপিণ্ডটাই একে অপরের সঙ্গে যুক্ত, শরীরের অন্য কোনো অংশ সংযুক্ত নয়, তাই সম্ভবত ছেলে রাজনীর কিছুই হবে না। কার্তিক তখন বলে এখন থেকে সে সবসময় রাজনীর পাশেই থাকবে। যেহেতু রাজনী দিনে 12 ঘন্টা মেয়ে থাকে, তাই আজ থেকে কার্তিকের কাছে দিন মাত্র 12 ঘন্টার হবে। তো সে যাওয়ার পর এক সময় রাজনী ঘুমিয়ে পড়ে আর ঘুমের মধ্যেই সে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে। সে দেখে সে নিজের হাতেই ছেলে রাজনীকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করছে। হঠাৎই সেই সময় রাজু ভাইয়ের কল আসে আর তার ঘুম ভেঙে যায়। কল রিসিভ করতে রাজু ভাই অবাক হয়ে বলে সে কেন কল ধরেছে, এই সময় তো ছেলে রাজনীর কল ধরার কথা। মেয়ে রাজনী তখন হতভম্ব হয়ে ঘড়ির দিকে তাকায়। দেখা যায় সন্ধ্যা 6টা পেরিয়ে গেছে, কিন্তু তারপরও সে মেয়ে হিসেবেই রয়ে গেছে। ছেলে হয়ে যাওয়ার কথা থাকলেও তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। কি ঘটছে সে কিছুই বুঝে উঠতে পারে না। সে সবকিছু তখন কার্তিককে খুলে বলে। কার্তিক বলে ব্যাপারটা তো খারাপ হয়নি। এতদিন রাজনী দিনের বেলায় পৃথিবী দেখেছে আর এখন সে রাতের বেলার পৃথিবীও দেখতে পারবে। প্রথম দিকে মেয়ে রাজনীর একটু মন খারাপ হয়েছিল, কিন্তু সেই মন খারাপ বেশিক্ষণ থাকে না। সে কার্তিককে নিয়ে লং ড্রাইভে বের হয়। পুরো রাতের শহরটা ঘুরে ঘুরে দেখে, আকাশের চাঁদ দেখে, দুজনে মিলে গান গায় আর অনেক আনন্দ করে। ধীরে ধীরে রাজনীর অনেক ভালো লাগতে শুরু করে, কারণ এই সবই ছিল তার কাছে একেবারে নতুন। তবে এই সবকিছুর ভেতরেও মাঝে মধ্যে তার ছেলে রাজনীর কথা মনে পড়তো। তবে কার্তিক খুব দ্রুতই তাকে সেই কষ্ট ভুলিয়ে দিত। এভাবেই দেখতে দেখতে 4 দিন কেটে যায়। ধীরে ধীরে রাজনী 24 ঘন্টা মেয়ে হয়ে থাকার জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু 5ম দিন ঘুম ভাঙতেই সে আবারও ছেলে রাজনী হয়ে যায়। ঠিক তখনই রাজু ভাই কল করে আর সে জিজ্ঞেস করে কি ব্যাপার, গত 4 দিন সে কোথায় ছিল। প্রিয়াও তাকে একের পর এক কল করে যাচ্ছে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রিয়ার নাম শুনেই ছেলে রাজনী হকচকিয়ে যায়। সে তাড়াতাড়ি জিজ্ঞেস করে প্রিয়া হাসপাতাল থেকে কবে ছাড়া পেয়েছে। এরপরই সে একের পর এক প্রিয়াকে কল করতে থাকে, কিন্তু প্রিয়া তো তার কোনো কলই রিসিভ করে না। শেষ পর্যন্ত সে রাজু ভাইয়ের ফোন দিয়ে প্রিয়াকে কল দেয়। প্রিয়া তখন কল রিসিভ করে বিরক্ত গলায় জিজ্ঞেস করে 4 দিন ধরে তার কোনো খোঁজ ছিল না, এখন হঠাৎ কেন ফোন করা হচ্ছে। ছেলে রাজনী তখন কোনো মতে প্রিয়াকে বলে সে যদি তাকে মাত্র 2 মিনিট সময় দেয় তাহলে সে তাকে সবকিছু বুঝিয়ে দিবে। প্রিয়া বলতে থাকে সে তার বন্ধুদের সঙ্গে একটা পার্টিতে আছে। রাজনী তখন সেখানে চলে যায় আর অপেক্ষা করতে থাকে। তার ধারণা ভোর 6টা বাজলেই সে আবারও মেয়ে রাজনীতে পরিণত হবে, তখন প্রিয়ার সামনে সবকিছু প্রমাণ করতে পারবে সে। অবশেষে ভোর 6টা বাজে। রাজনী তখন দ্রুত প্রিয়ার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো পরিবর্তন হয় না। সে তখন হতভম্ব হয়ে ঘড়ির দিকে তাকায়। ভোর 6টা পেরিয়ে 2-3 মিনিট হয়ে গেছে, তারপরও সে ছেলে হয়েই রয়ে গেছে। সে তো কিছুই বুঝে উঠতে পারে না যে হচ্ছেটা কি। এদিকে প্রিয়াও বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। দেখা যায় আরো প্রায় 10 মিনিট পর হঠাৎ করেই ছেলে রাজনী মেয়ে রাজনীতে পরিণত হয়। মেয়ে রাজনী তখন চারপাশে তাকিয়ে কিছুই বুঝতে পারে না। সে অবাক হয়ে ভাবে সে এখানে কি করছে। ঠিক তখনই একটা ছেলে মেয়ে রাজনীকে বিরক্ত করতে শুরু করে। ছেলেটা তখন মেয়ে রাজনীর পাশে গিয়ে দাঁড়ায়। খুব কাছাকাছি যেতেই হঠাৎই আবার মেয়ে রাজনী
ছেলে রাজনীতে পরিণত হয়। ঠিক সেই সময়ই কার্তিক সেখানে এসে পৌঁছায়। ছেলে রাজনী তখন রেগে মেগে কার্তিকের কলার চেপে ধরে। সে জিজ্ঞেস করে কার্তিক আর মেয়ে রাজনী আসলে কি করেছে, গত 4 দিন ধরে সে নিজের আসল রূপে ফিরতে পারেনি কেন। তো এই কথা বলতে বলতেই হঠাৎই আবার ছেলে রাজনী মেয়ে রাজনীতে পরিণত হয়ে যায়। কি হচ্ছে কেন হচ্ছে তার কিছুই রাজনী বা কার্তিক কেউই বুঝে উঠতে পারে না। এর মধ্যেই আবার প্রিয়া সেখানে চলে আসে আর সে এসে জিজ্ঞেস করে এখানে তারা কি করছে। সে তো কিছুই বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। মেয়ে রাজনী তখন তাকে ব্যাপারটা খুলে বলার চেষ্টা করে, কিন্তু প্রিয়া কিছুই বুঝতে চায় না। বাধ্য হয়ে কার্তিক মেয়ে রাজনীকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, আর এরপরই পানি থেকে যে উঠে আসে সে হলো ছেলে রাজনী। এইবার প্রিয়া হতবাক হয়ে যায়। সে এবার পুরো ব্যাপারটা বুঝতে পেরে বেশ মজা পায়। সবচেয়ে বড় কথা, সে স্বস্তি পায় এই ভেবে যে রাজনীর সাথে কোনো মেয়ের সম্পর্ক নেই। ছেলে রাজনী তখন কার্তিকের কাছে জানতে চায় আগে তো তারা 6টা থেকে 6টা এরকম সময় ছেলে কিংবা মেয়ে থাকতো, এখন কি সমস্যা হয়েছে যে কোনো সময় তারা ছেলে হয়ে যাচ্ছে আবার মেয়ে হয়ে যাচ্ছে। কার্তিক এরপর ইতস্তত করে বলে যে সে আর মেয়ে রাজনী একবার ঘনিষ্ঠ হয়েছিল, এরপরে প্রথমবারের মতো মেয়ে রাজনীর পিরিয়ড হয়, তারপর থেকে সময়ের ব্যাপারটা উল্টো পাল্টা হয়ে গেছে। এসব শুনে ছেলে রাজনী জিজ্ঞেস করে এবার তারা কি করবে। কার্তিক তখন কিছুটা সময় চায় আর বলে এই সময়ের ভেতর সে কোনো একটা সমাধান ঠিকই বের করার চেষ্টা করবে। কার্তিক এবার তার রিসার্চ শুরু করে দেয়, আর ওদিকে মেয়ে রাজনী কখনো ছেলে হয়ে যায় আবার ছেলে রাজনী কখনো মেয়ে হয়ে যায়। এভাবে দ্বিধাদ্বন্দ্বে তাদের সময় কাটতে থাকে। ধীরে ধীরে কার্তিকের রিসার্চ সম্পন্ন হয়। সে বুঝতে পারে যখনই উত্তেজিত হয়ে রাজনীর হার্ট স্পাইক করে তখনই সে ছেলে থেকে মেয়ে কিংবা মেয়ে থেকে ছেলেতে পরিণত হয়। সে এরপর একটা ওষুধ দেয় যেটাতে তার হার্ট স্পাইক হওয়াটা কমবে। রিসার্চ শেষ করতে পেরে কার্তিক তো ভীষণ খুশি হয় আর মেয়ে রাজনীকে জড়িয়ে ধরে। তখনই এক কর্মচারী এসে জানায় মেয়ে রাজনীকে তাদের বস রাজীব নিজের কেবিনে ডেকেছে। রাজনীও তখন সেখানে চলে যায়। রাজীব তার রিসার্চের ব্যাপারে জানতে চায়। রাজনী বলে সে নিজের মতো করেই গবেষণা করছে। এরপর সে জেনেটিক্সের কিছু জটিল বৈজ্ঞানিক টার্ম বলতে শুরু করে। হঠাৎই রাজীব তাকে জিজ্ঞেস করে সে কখন মেয়ে থাকে আর কখন ছেলে থাকে। এই প্রশ্ন শুনে রাজনী তো একেবারে হতবাক হয়ে যায়। তার মনে হয় এত বড় গোপন বিষয় রাজীব কিভাবে জানলো। রাজীব তখন তাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়। সেখানে স্পষ্ট দেখা যায় অফিসের ভেতরেই হঠাৎ করে মেয়ে রাজনী ছেলে রাজনীতে পরিণত হয়ে গেছে। ফুটেজটা দেখে রাজনী একেবারে চুপ হয়ে যায়। সে কি উত্তর দিবে কিছুই বুঝতে পারে না। এরপরই আমরা ফ্ল্যাশব্যাকে জানতে পারি রাজীব অনেক আগে থেকেই রাজনীর এই রহস্য সম্পর্কে জানতো। ছোটবেলায় রাজীব যখন একজন তরুণ ডাক্তার হিসেবে কাজ করছিল তখন একদিন রাজনীর বাবা মা তাকে নিয়ে রাজীবের কাছে এসেছিল। চিকিৎসার মাঝেই হঠাৎ ছেলে রাজনী মেয়ে রাজনীতে পরিণত হয়ে গিয়েছিল। রাজীব আরো কিছু জানার আগেই রাজনীর বাবা মা ভয় পেয়ে তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সেদিন থেকে রাজীব মনে মনে রাজনীকে খুঁজতে থাকে। একই সঙ্গে টুইন ডিএনএ নিয়ে নিজের গবেষণাও চালিয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে সে এমন কিছু ধনী ক্লায়েন্টও জোগাড় করে যারা এই অলৌকিক ঘটনাটি নিজের চোখে দেখতে চায়। বর্তমানে রাজীব রাজনীকে বলে যে সে যেন এখনই ছেলে রাজনীতে পরিণত হয়। রাজনী বলে ইচ্ছে করলেই সে পরিবর্তন হতে পারে না। তখন রাজীব হঠাৎ করেই তাকে ধমক দিয়ে ওঠে, আর ধমক খেয়ে রাজনীর হৃদস্পন্দন দ্রুত বেড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই সে মেয়ে থেকে ছেলে রাজনীতে পরিণত হয়। আর এই দৃশ্য দেখে তো কেবিনে থাকা সবাই, এমনকি ল্যাপটপের অপর পাশে থাকা ক্লায়েন্টরাও একেবারে হতবাক হয়ে যায়, কারণ এই দৃশ্য তারা জীবনে আর কোনোদিন দেখেনি। ব্যাপারটা তাদের সবার কাছেই ছিল অনেক বেশি রহস্যময়। ওদিকে ছেলে রাজনীর তো কিছুই মনে ছিল না। সে কিভাবে এখানে এসেছে সেটাও তার মনে নেই। রাজীব জিজ্ঞেস করে তার কি সত্যিই কিছু মনে নেই। রাজনী মাথা নেড়ে বলে না। তখন রাজীব বলে রাজনী যদি তার গবেষণার কাজে সাহায্য করে তাহলে সে এমন একটা উপায় বের করবে যাতে আর 2 রূপে জীবন কাটাতে না হয়। রাজনী সবসময় নিজের পছন্দের একটা রূপেই থাকতে পারবে আর কোনো সমস্যা হবে না। ছেলে রাজনী তখন জানতে চায় এই প্রস্তাবের ব্যাপারে মেয়ে রাজনী কি বলেছিল। রাজীব বলে মেয়ে রাজনী এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ছেলে রাজনী তখন বলে তারও মত ঠিক একই, সেও এই প্রস্তাবে রাজি নয়। এরপর সে নিজের ফোন বের করে দেখে মেয়ে রাজনী কিছুক্ষণ আগেই তাকে একটা মেসেজ পাঠিয়েছে। সেখানে পুরো ঘটনাটা বিস্তারিত লিখে জানানো হয়েছে। মেসেজ পড়েই রাজনী রাজীবকে জিজ্ঞেস করে মেয়ে রাজনী যে ভিডিওর কথা বলেছে সেই ভিডিও কোথায়, সে যেন ভালোই ভালো ভিডিওটা ডিলিট করে দেয়। ঠিক তখনই অফিসের আরেকজন কর্মচারী তাকে বাধা দিতে এগিয়ে আসে। ছেলে রাজনী তখন তাকে মেরে কাবু করে দেয়। মুহূর্তের মধ্যেই লোকটার অবস্থা খারাপ হয়ে যায়। এটা দেখে রাজীব ভীষণ ভয় পেয়ে যায়। সে আর দেরি না করে ভিডিওটা ডিলিট করে দেয়, কিন্তু তাতেও ছেলে রাজনীর রাগ কমে না। সে রাজীবের ল্যাপটপ তুলে আছাড় মেরে ভেঙে ফেলে। তার গায়ে তখনও মেয়ে রাজনীর পোশাক ছিল, তো সেখান থেকে বের হওয়ার আগে সে রাজীবের স্যুট কোট পরে নেয়। তারপর দারুণ স্টাইলে অফিস থেকে বেরিয়ে যায়।
এরপর সে একগুচ্ছ ফুল নিয়ে সোজা প্রিয়ার কাছে চলে যায়। প্রিয়া এবার সুন্দর আবেদনময় পোশাক পরে তার সামনে এসে হাজির হয়। রাজনী তো তাকে একটু দূরেই থাকতে বলে। সে জানায় যদি হঠাৎ তার হৃদস্পন্দন বেড়ে যায় তাহলে হয়তো আবারও সে মেয়ে রাজনীতিতে পরিণত হবে, কিন্তু এবার আর সেই চিন্তা নেই, কারণ কার্তিক একটা বিশেষ ওষুধ তৈরি করেছে। সে ওষুধ প্রিয়াকে দিয়ে সে জানিয়েছে দিনে সর্বোচ্চ 3 বার এই ওষুধ খাওয়া যাবে। একবার খেলে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এর প্রভাব থাকবে। এই সময়ের মধ্যে তার রূপ পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কার্তিক আর প্রিয়ার মধ্যে একটা সমঝোতা হয়। আগের মতোই 12 ঘন্টা কার্তিক মেয়ে রাজনীর সঙ্গে থাকবে আর বাকি 12 ঘন্টা প্রিয়া ছেলে রাজনীর সঙ্গে থাকবে। এরপর আর কোনো বাধা থাকে না। ছেলে রাজনী আর প্রিয়া একে অপরের আরো কাছাকাছি চলে আসে। তারা একসঙ্গে অনেক সুন্দর সময়ও কাটায়। পরদিন সকালেই প্রিয়া ঘুম থেকে উঠে একটা ফোন কল পেয়ে এরপরই তার একটা শ্মশান ঘাটে চলে যায়। আসলে প্রিয়ার অফিসের কর্মচারী লক্ষ্মীর বাবা মা দুজনই সড়ক দুর্ঘটনায় মারা গেছে। লক্ষ্মী যখন কান্নায় ভেঙে পড়ে সেই দৃশ্য দেখে ছেলে রাজনীর নিজের বাবা মায়ের কথা মনে পড়ে যায়। তারও তো একইভাবে দুর্ঘটনায় বাবা মাকে হারাতে হয়েছিল। লক্ষ্মীর কোনো ভাই ছিল না, তাই শেষকৃত্যের আগুন দেওয়ার জন্য একজন পুরুষের দরকার হয়। সেই সময় রাজনী এগিয়ে লক্ষ্মীকে সাহায্য করে। চিতায় আগুন দেওয়ার মুহূর্তে সে নিজেও আর নিজেকে সামলাতে পারে না, প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। সেই মুহূর্তেই সে প্রথমবার বুঝতে পারে সেদিন একা একা বাবা মায়ের চিতায় আগুন দেওয়ার সময় মেয়ে রাজনী কতটা কষ্ট পেয়েছিল। সেই কষ্ট তো সে কোনোদিন অনুভবই করতে পারেনি। সে বুঝতে পারে শুধু তার নয়, মেয়ে রাজনীর জীবনেও একই রকম একাকিত্ব আর যন্ত্রণা ছিল। প্রথমবারের মতো সে মেয়ে রাজনীর অনুভূতিগুলো সত্যিকারের অর্থে উপলব্ধি করতে পারে। এরপর সে প্রিয়াকে জড়িয়ে ধরে নিজের সব কষ্ট খুলে বলে। প্রিয়া তাকে ইমোশনাল হতে মানা করে। সে বলে সাহসী আর দুষ্টুমি করা রাজনীকেই তার বেশি ভালো লাগে, এভাবে কান্নাকাটি করা রাজনীকে একদম মানায় না। এদিকে কার্তিক জানায় সে তার আর মেয়ে রাজনী দুজনেরই পদত্যাগপত্র রাজীবের কোম্পানিতে পাঠিয়ে দিয়েছে। এখন তাদের কারোরই কোনো চাকরি নেই। মেয়ে রাজনী ভবিষ্যৎ নিয়ে ভয় পেতে শুরু করে। একই সঙ্গে সে ধীরে ধীরে বুঝতে পারে ছেলে রাজনী এতদিন কতটা কষ্ট নিয়ে বেঁচেছিল। দিনের বদলে শুধু রাতের কয়েক ঘন্টা জীবন পাওয়ায় সে কখনো স্বাভাবিকভাবে কোনো কাজই করতে পারেনি। এখন মেয়ে রাজনীরও মনে হতে থাকে ছেলে রাজনীর সেই দীর্ঘদিনের কষ্ট যেন সেও একটু একটু করে অনুভব করতে পারছে। তবে একটা বিষয় ভেবে তার স্বস্তি লাগে। তার মনে হয় প্রিয়া অন্তত ছেলে রাজনীকে খুব ভালো রেখেছে। এরপর কার্তিক আবারও তাকে সেই বিশেষ ওষুধ খেতে দেয়, কারণ কিছুক্ষণ পরে এমন কিছু ঘটতে যাচ্ছিল যা দেখে রাজনী ভীষণ উত্তেজিত হয়ে যাবে। কার্তিক তাকে নৌকায় করে ঠিক মাঝ নদীতে নিয়ে যায়। সেখানে ফকফকে চাঁদের আলোয় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। সারা জীবন একা থাকা মেয়ে রাজনীর জন্য এমন সুন্দর মুহূর্ত একেবারেই নতুন ছিল। সে ভীষণ খুশি হয়ে যায়। দুজনেই দারুণ কিছু সময় কাটাতে থাকে। ঠিক তখনই সেখানে হঠাৎ এক গন্ডগোলের সৃষ্টি হয়। কার্তিক আর মেয়ে রাজনী গাড়িতে করে ফিরছিল। সেই সময় একটা গাড়ি এসে তাদের সামনে আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে যায়। কার্তিক আচমকা ব্রেক কষে। ঠিক তখনই পেছন দিক থেকেও আর একটা গাড়ি এসে রাস্তা আটকে দেয়। মুহূর্তের মধ্যেই কয়েকটা গাড়ি তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। দুজনেই বুঝে যায় এর পেছনে নিশ্চয়ই রাজীবের হাত রয়েছে। কিছুক্ষণ পরই কয়েকজন গুন্ডা গাড়ি থেকে নেমে আসে। তারা প্রথমেই গাড়িটা ভাঙচুর করতে শুরু করে। কার্তিক বাধা দিতে গেলে তাকে নির্মম ভাবে মারধর করা হয়। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। এরপরে গুন্ডারা মেয়ে রাজনীকে জোর করে তুলে নিয়ে যায়। রাস্তায় তখন অসহায় অবস্থায় পড়ে থাকে কার্তিক। রাজনীকে নিয়ে একটা নির্জন জায়গায় পৌঁছানোর পর রাজীব বিদেশে থাকা তার ধনী ক্লায়েন্টদের ফোন করে আর জানায় আগামীকালই তাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। জ্ঞান ফিরে পেয়ে রাজনী কিছুই বুঝতে পারে না যে তার সঙ্গে কি হচ্ছে। রাজীব তখন গুন্ডাদের উপর রেগে যায়। সে বলে তারা রাজনীর মাথায় আঘাত করলো না কেন? মাথায় আঘাত করলে কিছু সময়ের জন্য তার স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারত, তাহলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করা আরো সহজ হতো। রাজীবের পর রাজনীর দিকে তাকিয়ে বলে সে কখনো এভাবে সবকিছু করতে চায়নি, পরিস্থিতিই তাকে বাধ্য করেছে। সে তো প্রথমে ভদ্রভাবেই তাকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে রাজি না হয় তার আর কোনো উপায় ছিল না। রাজনী বারবার রাজীবকে অনুরোধ করতে থাকে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। যদি ছেলে রাজনী আসে তাহলে তাদেরই সমস্যা হবে। কিন্তু রাজীব বলে রাজনীর প্রেমিক কার্তিক বেশ জিনিয়াস। সে এমন একটা ওষুধ তৈরি করেছে যার প্রভাব অনেকক্ষণ স্থায়ী থাকে। সেই ওষুধই সে মেয়ে রাজনীকে ইনজেকশনের মাধ্যমে দিয়েছে, তাই অনেকক্ষণ পর্যন্ত ছেলে রাজনী আর ফিরে আসতে পারবে না। হঠাৎ করে মেয়ে রাজনীর একটা কথা মনে পড়ে। কিছুক্ষণ আগে যখন কার্তিক তার জন্মদিন উদযাপন করছিল তখন ছেলে রাজনী তাকে একটা ভয়েস নোট পাঠিয়েছিল। সেখানে সে প্রথমেই তার কাছে ক্ষমা চায়। সে বলে এতদিন সে সবসময় মেয়ে রাজনীকে বিরক্ত করেছে, কিন্তু আজ থেকে আর কখনো তাকে বিরক্ত করবে না। এরপর সে বলে যদি কোনোদিন সে তাকে খুব বেশি প্রয়োজন মনে করে তাহলে যেন অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে রাখে, কারণ অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ থাকলে ওষুধের প্রভাব কমে যাবে আর তখন সে ফিরে এসে তাকে সাহায্য করতে পারবে। মেয়ে রাজনী তখন আর এক মুহূর্ত দেরি করে না। সে নিজের নিঃশ্বাস যতক্ষণ সম্ভব আটকে রাখে আর এর কিছুক্ষণ পরেই দেখা যায় সে ছেলে রাজনীতে পরিণত হয়। সে ফিরে এসে রাজীবের লোকদের উপর ঝাঁপিয়ে পড়ে। একাই সবার সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু এতগুলো সশস্ত্র লোকের সঙ্গে একা পেরে ওঠা তার পক্ষে সম্ভব হয় না। একসময় তারা মিলে তাকে ধরে ফেলে আর শক্ত করে বেঁধে রাখে। ঠিক তখনই ছেলে রাজনীর ফোন বেজে ওঠে। রাজীব ফোনটা রিসিভ করে।
ওপাশ থেকে পরিচয় দিয়ে রাজু ভাই বলে রাজনীকে ফোন দিতে। সে নিজেই বলতে শুরু করে সে অনেকক্ষণ ধরে রাজনীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কোনো সাড়া না পেয়ে সে বুঝে গেছে নিশ্চয়ই বড় কোনো বিপদ হয়েছে। তাই রাজু স্টিলের সব শক্তিশালী ছেলেদের স্টিলের রড হাতে সেখানে সে পাঠিয়ে দিয়েছে রাজনীকে উদ্ধার করার জন্য। এতক্ষণে নিশ্চয়ই তারা পৌঁছে যাওয়ার কথা। রাজু ভাইয়ের কথা শেষ হতেই বাইরে তুমুল হইচই শুরু হয়। মুহূর্তের মধ্যে দলে দলে রাজু স্টিলের লোকজন সেখানে ঢুকে পড়ে। এরপরে দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। ওদিকে রাজীবের লোকজনের সঙ্গে লড়াই করতে করতে রাজনী একসময় রাজীবের মুখোমুখি হয়। রাজীব জানতো মেয়ে রাজনী আর ছেলে রাজনীর হৃৎপিণ্ড একে অপরের সঙ্গে সংযুক্ত, তাই সে মেয়ে রাজনীকে সামনে এনে তার হৃদয়ের কাছে ছুরি দিয়ে আঘাত করে। তখনই ছুরি কেড়ে নিয়ে রাজনী রাজীবকে একের পর এক কোপাতে শুরু করে। আঘাতের যন্ত্রণায় সে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে ছেলে রাজনীও যন্ত্রণা অনুভব করতে থাকে, তবু সে কোনোভাবে পাশে থাকা একটা বৈদ্যুতিক তার তুলে নেয় আর নিজের বুকে লাগিয়ে দেয়। শক্তিশালী বৈদ্যুতিক শকের ফলে তার হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যায়, আর ঠিক সেই সময়ই সে আবারও মেয়ে রাজনীতে পরিণত হয়। এই সময় প্রিয়া আর রাজু ভাই সেখানে পৌঁছে যায়। তারা দ্রুত আহত মেয়ে রাজনীকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। অন্যদিকে কার্তিকেরও জ্ঞান ফিরে আসে। সে তখন কোনোভাবে রাস্তায় এগিয়ে আসে। সে শক্তিটুকু দিয়ে সে প্রিয়াকে ফোন করে কি হয়েছে জানানোর চেষ্টা করে। ফোন করার পরই সে আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরে একটা অ্যাম্বুলেন্স এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিছুটা সুস্থ হওয়ার পর সে এক মুহূর্তও দেরি করে না, ছুটে চলে যায় রাজনীর কাছে। কিন্তু সেখানে গিয়ে ডাক্তারদের কাছ থেকে জানতে পারে রাজনীর অবস্থা খুবই সংকটময়। ডাক্তাররা জানিয়ে দেয় দ্রুত হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে না পারলে রাজনীকে আর বাঁচানো সম্ভব হবে না। কিন্তু এত অল্প সময়ের মধ্যে উপযুক্ত হার্ট খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। ঠিক তখনই প্রিয়ার মাথায় একটা কথা আসে। বহু বছর ধরে তার বাবার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, তবু সে জানতো তার বাবার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে। তাই সব অভিমান ভুলে বহু বছর পর সে বাবাকে ফোন করে। পরিস্থিতির কথা শুনে তার বাবার এক মুহূর্ত দেরি করে না, নিজের সব প্রভাব কাজে লাগিয়ে খুব অল্প সময়ের মধ্যে একটা উপযুক্ত হার্টের ব্যবস্থা করে দেয়। এরপরই দ্রুত রাজনীর হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়। দীর্ঘ অপারেশনের পর অবশেষে ডাক্তাররা জানিয়ে দেয় অপারেশন সফল হয়েছে। একথা শুনেই তো কার্তিক কান্নায় ভেঙে পড়ে। একসময় মেয়ে রাজনীর জ্ঞান ফিরে আসে। তখন জানা যায় প্রায় 3 সপ্তাহ পর তার জ্ঞান ফিরেছে। আর জ্ঞান ফিরতেই সে প্রথম প্রশ্ন করে এই সময়ের মধ্যে ছেলে রাজনী কি একবারও এসেছিল? সবাই জানায় না, এর মধ্যে ছেলে রাজনী একবারও আসেনি, অর্থাৎ সে একবারও ছেলে রাজনীতে পরিণত হয়নি। তার মানে ছেলে রাজনী হয়তো চিরতরে হারিয়ে গেছে। ঠিক তখনই কার্তিক প্রিয়ার একটা চিঠি আর রিং এনে রাজনীর হাতে দেয়। সেখানে লেখা ছিল প্রিয়া তাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। সে যদি কখনো ফিরে আসে তাহলে কি প্রিয়াকে বিয়ে করবে? চিঠিটা পড়ে মেয়ে রাজনীর চোখ ভিজে যায় আর ভীষণ মন খারাপ হয়। একসময় যে ছেলে রাজনীকে সহ্যই করতে পারতো না, আজ সেই মানুষটাকেই সে সবচেয়ে বেশি মিস করছে। এভাবে দিন কেটে যেতে থাকে, কিন্তু ছেলে রাজনী আর ফিরে আসে না। আগে যখন তারা একসঙ্গে ছিল তখন একজন আরেকজনকে একদমই পছন্দ করতো না, অথচ এখন যখন তারা একে অপরকে বুঝতে শিখেছে তখন আর একসঙ্গে থাকার কোনো সুযোগই নেই তাদের। এই কষ্ট নিয়ে দিন কাটতে থাকে সবার। একদিন প্রিয়া কার্তিককে বলে আর অপেক্ষা করে কোনো লাভ নেই। ছেলে রাজনী যদি আর কখনো ফিরে না আসে তাহলে আর জীবন তো থেমে থাকতে পারে না। অবশেষে নির্ধারিত দিনে ধুমধাম করে মেয়ে রাজনী আর কার্তিকের বিয়ের আয়োজন করা হয়। সেই বিয়েতে প্রিয়াও উপস্থিত হয়। মুখে হাসি থাকলেও তার চোখে লুকিয়েছিল না বলা অসংখ্য স্মৃতি আর অপূর্ণ ভালোবাসার কষ্ট। বিয়ের অনুষ্ঠানের আগে প্রিয়া একান্তে মেয়ে রাজনীর কাছে যায়। সে ধীর কণ্ঠে জানতে চায় তার কি মনে হয়, ছেলে রাজনী কি এখনো কোনোভাবে তার ভেতরে আছে? মেয়ে রাজনী তখন চোখের পানি সামলে বলে সে তো মনে করে না, কারণ আগে তাদের দুজনের একটাই হৃৎপিণ্ড ছিল আর সেই হৃৎপিণ্ডই ছিল তাদের সংযোগের একমাত্র মাধ্যম। কিন্তু হার্ট ট্রান্সপ্ল্যান্টের পর সেই হৃৎপিণ্ড আর তার শরীরে নেই। তাই তার বিশ্বাস ছেলে রাজনী আর কখনোই ফিরে আসবে না। এই কথার পর প্রিয়া আর কিছুই বলে না। সে মৃদু হেসে মেয়ে রাজনীর কপালে একটা কিস করে। তারপর তাকে বিদায় জানিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। ফিরে যাওয়ার সময় বারবার তার মনে হচ্ছিল যদি একবার পেছনে তাকায় হয়তো ছেলে রাজনীকে সে আবারও দেখতে পাবে, কিন্তু তেমন কিছুই হয় না। পেছনে ছিল শুধু মেয়ে রাজনী। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একসময় মেয়ে রাজনী একটা সন্তানের জন্ম দেয়। কার্তিক প্রিয়া সবাই নবজাতককে দেখতে হাসপাতালে উপস্থিত হয়। সবাই যখন আনন্দে শিশুটিকে ঘিরে দাঁড়িয়েছিল ঠিক তখনই হঠাৎ পুরো ঘর জুড়ে এক অদ্ভুত আলোর ঝলক দেখা যায়। সবার চোখের সামনে মুহূর্তের মধ্যে নবজাতক কন্যা শিশুটি একটা পুত্র শিশুতে পরিণত হয়ে যায়। আর এই দৃশ্য দেখে তো সবাই স্তব্ধ হয়ে যায়। তখনই স্পষ্ট হয় টুইন ডিএনএর অলৌকিক রহস্য শেষ হয়ে যায়নি, তা নতুন প্রজন্মের মধ্যে আবারও ফিরে এসেছে। আর এই রহস্যময় দৃশ্যের মধ্য দিয়েই আজকের এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। পৃথিবীতে আসলে অনেক অলৌকিক জিনিসই ঘটে থাকে যার কোনো ব্যাখ্যা থাকে না। এই গল্পটাও ছিল ঠিক সেরকমই। যাক, আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।